dear viewers, welcome to my YouTube video channel, We Like Anatomy, and I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. Today, my topic of discussion is the tissue preparation. এটা ভাবার কোনো কারণ নাই যে আমি টয়লেট টিস্যু বা ফেশিয়াল টিস্যু নিয়ে ডিসকাস করছি। আজকে আমার টপিক হচ্ছে হিস্টোলজিক্যাল টিস্যু প্রিপারেশন। তার আগে আমি অ্যানাটমির একটা ইভলিউশনটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যখন বিজ্ঞান মনস্ক লোকজন চিন্তা করলাম যে আমরা অ্যানিমেলকে স্টাডি করব, প্রথমে আমরা এক্সটার্নালি স্টাডি করা শুরু করলাম। যেমন একটা বাঘের কি আছে, তার গায়ের মাঝে লোম থাকে, তার মাথা আছে, চারটা পা আছে, একটা লেজ আছে। এইভাবে একজন মানুষের কি আছে, তার নাক আছে, মুখ আছে, তার দুটো চোখ আছে, তার জিহ্বা আছে, তার পেট আছে, তার দুটো হাত আছে, পা আছে। এগুলো আমরা স্টাডি করলাম। তারপরে মনে হলো যে এ আর কতদিন, এইবার আমরা একটু ভিতরের দিকে যাওয়া যাক। এবার আমরা ডিসেকশন করা শুরু করলাম। সো ডিসেকশন করে করে আমরা ইন্টারনাল স্ট্রাকচার গুলো দেখলাম যে অ্যাবডোমেনের ভিতরে কি আছে, থোরাক্সের ভিতরে কি আছে। তারপরে আমরা খুঁজলাম যে হাতের মাঝে কি আছে। হাত কাটতে গিয়ে আমরা দেখলাম, হাতটা কেটে দেখলাম যে ভিতরে একটা বোনস আছে, চারপাশে মাসল আছে, রক্তনালী আছে। তারপরে মানুষ, তো এই যে এই স্টাডিটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি বা গ্রস অ্যানাটমি। তারপরে মানুষ চিন্তা করলো যে এই যে আমি বোনস পেলাম বা মাসল পেলাম বা লিভার পেলাম বা হার্ট পেলাম, সেগুলো কিভাবে গঠিত হয়েছে। সুতরাং আরো সূক্ষ্মভাবে আমরা চিন্তা করলাম গঠনটাকে। তখনই সেটা হয়ে গেল মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আমরা আর ম্যাক্রোস্কোপিকে খালি চোখে যে অ্যানাটমি, সেটা থেকে আমরা এখন মাইগ্রেট করে চলে আসলাম মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এবং সূক্ষ্ম গঠন দেখতে চাইলে মাইক্রোস্কোপ লাগবে, এই জন্য একে বলে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আর মাইক্রোস্কোপিক অ্যানাটমির জন্য আমাদেরকে টিস্যু প্রিপারেশন করতে হয়। ঠিক আছে, আমরা জানি মাইক্রোস্কোপ দুই রকমের। একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, যেখানে কোনো অবজেক্টকে লাইটের মাধ্যমে ইলুমিনেট করে তারপরে দেখা হয়। আরেকটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেখানে ইলেকট্রনের মাধ্যমে সেই টিস্যুটাকে ইলুমিনেট করে তারপরে দেখা হয়। ঠিক আছে, সো দুই ধরনের মাইক্রোস্কোপ আছে, লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর লাইট মাইক্রোস্কোপের ভিতরে অনেক ধরনের টাইপ আছে, সো সেদিকে আমি এখন যাচ্ছি না। আমি চলে যাব এবার টিস্যু প্রিপারেশনের ডেফিনিশনে। হোয়াট ইজ টিস্যু প্রিপারেশন? সেটা হচ্ছে প্রিপারেশন অফ টিস্যু টু ভিজুয়ালাইজ আন্ডার মাইক্রোস্কোপ ইজ কল্ড টিস্যু প্রিপারেশন। ঠিক আছে, মানে এর বাংলায় কি দাঁড়াচ্ছে, যে মাইক্রোস্কোপের নিচে দেখার জন্য টিস্যুকে যে প্রিপেয়ার করা হয় তাকেই, এই প্রসেসটাকেই বলে টিস্যু প্রিপারেশন। তো এখন কথা হচ্ছে, কেন আমরা এই টিস্যু প্রিপারেশনটা করি? তার একটাই উদ্দেশ্য, টু সি দা নর্মাল আর্কিটেকচার অফ দি সেল। একটা সেলের নর্মাল গঠন, স্ট্রাকচার বা আর্কিটেকচার দেখার জন্যই এই টিস্যু প্রিপারেশনটা খুবই জরুরি। টিস্যু প্রিপেয়ার করে আমরা স্লাইড তৈরি করব, মাইক্রোস্কোপের আন্ডারে রাখবো, তারপরে সেটাকে আমরা দেখতে পাবো। সো নর্মাল সেলুলার আর্কিটেকচার দেখার জন্য টিস্যু প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। টিস্যু প্রিপারেশন করতে গেলে প্রথমে আমাকে লাগবে হচ্ছে টিস্যু দরকার, মানে টিস্যু কালেক্ট করতে হবে। টিস্যু কালেক্ট করে সেটাকে আমরা এখন প্রিপেয়ার করতে হবে। প্রথমে টিস্যুটাকে আমরা যাতে পচে না যায়, পিট্রিফাই না হয়ে যায়, তার জন্য প্রথমে আমরা এটাকে ফিক্স করব। আমরা জানি বাজারের মাঝে অনেক ফলমূল, অনেক খাবার, সেগুলোকে যাতে পচে না যায় সেই জন্য ফরমালিন ইউজ করে। সেই ক্ষেত্রেও আমরা আলটিমেটলি দেখব টিস্যু যাতে পচে না যায়, নষ্ট যাতে না হয়ে যায়, এই জন্য ফিক্স করা হয় ফরমালিন বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করার মাধ্যমে। তো এইবার ফিক্স করে ফেললাম টিস্যুকে। তো এখন কি আমরা টিস্যুটাকে কেটে মাইক্রোস্কোপের নিচে নিয়ে চলে যাব, সেকশন করে ফেলবো? তা কিন্তু না, টিস্যু তো এখনো সফট আছে। সো সফট এই টিস্যুকে কিন্তু আমরা কাটতে পারবো না। এই জন্য টিস্যুটাকে হার্ড করে নিতে হবে, একটা প্যারাফিনের মধ্যে রেখে তাকে সলিড ব্লক বানাতে হবে। এইটাকে বলে ইমবেডিং। ইমবেডিং এর আগে প্যারাফিন, টিস্যুর মধ্যে প্যারাফিন ইনফিলট্রেট করানো লাগবে, প্যারাফিন ঢুকিয়ে দিতে হবে টিস্যুতে, যাতে টিস্যুটা হার্ড হয়ে যায়। ঠিক আছে, টিস্যুকে হার্ড করে দেন টিস্যুকে প্যারাফিনের মধ্যে রেখে দিতে হবে, যাকে বলে ইমবেডিং। তারপরে টিস্যুকে স্লাইস করতে হবে, সেকশন করতে হবে, সেকশন করে স্লাইড বানিয়ে আমরা তারপরে গিয়ে আলটিমেটলি মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাবো।
তো ইনফিলট্রেট যে করব, প্যারাফিন ঢুকাবো টিস্যুর মাঝে, সেটা কিন্তু পসিবল হবে না, কারণ ফিক্স যখন করি ফরমালিন দিয়ে তার ভিতরে টিস্যুতে অনেক ওয়াটার ঢুকে পড়ে। সুতরাং এই ওয়াটার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু প্যারাফিন ভিতরে ঢুকবেই না, টিস্যুর মধ্যে প্যারাফিন ঢুকতে পারবে না। সুতরাং আমাকে প্রথমে ওয়াটারটা বের করে নিতে হবে, তাকে বলে ডিহাইড্রেশন। টিস্যু থেকে ওয়াটার বের করে নেওয়াকে বলে ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন করব আমরা অ্যালকোহল দিয়ে। তো অ্যালকোহল দিয়ে ডিহাইড্রেট করতে গিয়ে আমরা দেখব টিস্যুর ভিতরে এবার অ্যালকোহল ঢুকে পড়বে। সেই অ্যালকোহল থাকলেও আলটিমেটলি প্যারাফিন ঢুকবে না এই টিস্যুর মধ্যে। সুতরাং অ্যালকোহলকে সরানোর জন্য আরেকটা স্টেপ লাগবে, যার নাম ক্লিয়ারিং। সো এইগুলো হচ্ছে আমার আলটিমেটলি স্টেপগুলো, টিস্যু প্রিপারেশনের স্টেপ। প্রথমে টিস্যু কালেক্ট করব, দেন টিস্যুকে যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য ফিক্স করে নিব, যাকে বলে ফিক্সেশন। তারপরে ওয়াটার বের করে নিব, ডিহাইড্রেশন। ওয়াটার বের করতে গিয়ে অ্যালকোহল ঢুকে বললো, সে অ্যালকোহল বের করার জন্য ক্লিয়ারিং করব। ক্লিয়ারিং এ করব আমরা জাইলিন দিয়ে। এইবার আমরা প্যারাফিনের মধ্যে ঢুকা দিয়ে রেখে প্যারাফিন ইনফিল্ট্রেশন করব। টিস্যুর মাঝে এবার প্যারাফিন ঢুকে যাবে। দেন সেই টিস্যুটাকে আমরা কতগুলো ব্লক, মানে প্যারাফিন ব্লকের মাঝে সেট করব, যাকে বলে এমবেডিং। এমবেডিং এর পরে টিস্যুটাকে আমরা সেকশন করব, বিশেষ মেশিন দিয়ে, মাইক্রোটোম নামের মেশিন দিয়ে সেকশন করব। সেকশন করার পরে প্রাইমারি মাউন্টিং করব, মানে স্লাইডের মাঝে সেই টিস্যুটাকে অ্যাটাচ করব, এটাকে বলে প্রাইমারি মাউন্টিং। আর প্রাইমারি মাউন্টিং করার পরে মাইক্রোস্কোপের নিচে রাখলে কিন্তু দেখা যাবে না টিস্যুকে, ঠিক আছে। এইবার আমাকে কালার করে নিতে হবে, যাকে বলে স্টেইনিং। সো ফাইনাল স্টেপ হচ্ছে স্টেইনিং। এই স্টেপগুলো যদি আমি ফলো করি, টোটাল 9টা স্টেপ, তাহলে আমি আলটিমেটলি টিস্যুকে স্লাইডের নিচে দেখতে পাবো। টিস্যু কালেকশন থেকে স্টেইনিং পর্যন্ত টোটাল 9 স্টেপ ফলো করব। এইটাকেই বলে টিস্যু প্রিপারেশন। সো আমরা এবার যাচ্ছি স্টেপস অফ দি টিস্যু প্রিপারেশন। অলরেডি আমি বলেছি 9টা স্টেপের কথা। প্রথমে স্যাম্পল কালেকশন বা টিস্যু কালেকশন, দেন ফিক্সেশন, দেন ডিহাইড্রেশন, দেন ক্লিয়ারিং, দেন ইনফিল্ট্রেশন, দেন এমবেডিং, তারপরে সেকশন করব, সেকশনিং, তারপরে প্রাইমারি মাউন্টিং বা প্রিলিমিনারি মাউন্টিং, এন্ড দেন আমরা স্টেইনিং করব। সো এই দিয়ে হচ্ছে টিস্যু প্রিপারেশনের ভেরিয়াস স্টেপস। প্রথমে আমরা আলাপ করব স্যাম্পল কালেকশন বা টিস্যু কালেকশন। মনে করি আমি একটা টিস্যুকে দিয়ে স্লাইড বানাবো, তো সেই টিস্যুটা আমি পাবো কোথায়? আমি কি কাউকে বললে আমাকে টিস্যু দিবে যে ভাই আপনি আপনার শরীরের একটু মাসলের টিস্যু দেন, আমি কেটে নিয়ে যাচ্ছি? তা তো কেউ দিবে না। সুতরাং আমাকে টিস্যু কালেক্ট করতে হবে কোন জায়গা থেকে? এক নাম্বার হচ্ছে টিস্যু বা অর্গান কালেক্ট করবো আইদার ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি অফ স্যাক্রিফাইসড অ্যানিমেল আফটার প্রিওর অ্যানেস্থেসিয়া। এর মানে কি? মানে হচ্ছে আমরা কিছু অ্যানিমেলকে স্যাক্রিফাইস করব, স্পেশালি ম্যামালসদের। আমরা হিউম্যান হচ্ছি, আমরা তো গরু ছাগলের আসলে হিস্টোলজি পরে আমার কি লাভ? আমার বেশি জরুরি হচ্ছে মানুষের স্ট্রাকচারের হিস্টোলজি পড়া। তো মানুষ হচ্ছে ম্যামাল, সুতরাং আমরা যে কোনো ম্যামাল স্টাডি করলেও হয়, ঠিক আছে। ম্যামাল গুলো স্ট্রাকচার মোটামুটি সিমিলার, এই জন্য আমরা কিছু অ্যানিমেল স্টাডি করলেই হিউম্যান স্ট্রাকচার বুঝে যাই। সেই অ্যানিমেলের মাঝে আমরা র্যাট, গিনিপিগ, দেন ক্যাট, ডগ, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। গিনিপিগ ইউজ করতে পারি, র্যাট ইউজ করতে পারি, তারপরে হচ্ছে ক্যাট ইউজ করতে পারি, ডগ ইউজ করতে পারি। তো প্রথমে আমরা এরকম একটা প্রাণী নিব, নিয়ে তাকে অ্যানেস্থেসিয়া দিব, তারপরে তাকে কিন্তু স্যাক্রিফাইস করব, ঠিক আছে। তারপরে তার বডি থেকে আমরা বডির বিভিন্ন পার্ট কালেক্ট করব, সেগুলোই আমার অর্গান বা টিস্যু। সো একটা উপায় হচ্ছে জীবিত প্রাণীকে মেরে তারপরে তার থেকে আমরা টিস্যু কালেক্ট করলাম। আর 2 নাম্বার হচ্ছে আমরা ক্যাডাভার থেকে, হিউম্যান ক্যাডাভার থেকেও আমরা টিস্যু নিতে পারি যারা 12 আওয়ারের মধ্যে মারা গেছে, ঠিক আছে। আমরা অনেক সময় যারা স্পেশালি যারা থিসিস পার্টে থাকি, থিসিস পার্টে যারা থাকি তখন অনেককেই আমাদের কিন্তু হিউম্যান বডির বিভিন্ন টিস্যু নিয়ে কাজ করতে হয়। আমরা ডেড বডি থেকে সেই টিস্যু কালেক্ট করি, সেই ডেড বডি থেকে টিস্যু নেই যেগুলো 12 আওয়ারের মধ্যে মারা গেছে, সেগুলো থেকে আমরা টিস্যু নিয়ে তারপরে কিন্তু স্লাইড প্রিপেয়ার করি, এরকম আমরা করে থাকি। সো 2 ভাবে আমরা অর্গান কালেক্ট করতে পারি বা টিস্যু কালেক্ট করতে পারি, ঠিক আছে।
এই প্রসঙ্গে আমার মনে পড়ে আমি যখন এমফিল কোর্সে ছিলাম সেই সময়টাতে আমাদেরকে এরকম হিস্টোলজির প্র্যাকটিক্যালের জন্য স্লাইড প্রিপেয়ার করতে হয়েছিল। তো আমি আমাদের একজন পিয়নকে বললাম যে আমাকে একটা বিড়াল ধরে দেন। তারপরে সেই লোক একটা বিড়াল ধরে নিয়ে আসলো, 500 টাকা দিয়ে সেই বিড়ালটা কিনলাম। তারপরে সেই বিড়ালকে অ্যানেস্থেসিয়া দিলাম ক্যালিপসল দিয়ে, বস্তার মধ্যে রেখে তারপরে তাকে কিন্তু স্যাক্রিফাইস করলাম। স্যাক্রিফাইস করে তারপর তার বিভিন্ন টিস্যুগুলো টুকরা টুকরা করে বিভিন্ন পিস পিস করে কালেক্ট করলাম, তারপরে সেগুলো থেকে স্লাইড তৈরি করেছিলাম। এটা প্রত্যেক এমএস এর স্টুডেন্ট আর এমফিল এর স্টুডেন্টদেরকে এই কাজটা করতে হয়, স্লাইড প্রিপেয়ার করতে হয়, করে স্টাডি করতে হয়। আবার যখন আমি নিজেই যখন থিসিসে ছিলাম তখন ক্যাডাভার থেকে টিস্যু নিয়ে, আমার টপিক ছিল অ্যাপেন্ডিক্স, তো অ্যাপেন্ডিক্স কালেক্ট করে সেই অ্যাপেন্ডিক্স এর স্লাইডও তৈরি করেছি। হাউএভার, তো যেটা বলছি যে অর্গান কালেক্ট হয়ে গেল বা টিস্যু কালেকশন হয়ে গেল, এবার সেই টিস্যুটাকে আমি ট্যাপ ওয়াটারে ওয়াশ করব। ওয়াশ করে তারপরে আমি কিন্তু ফিক্সেটিভ সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবো। এইবার আমি সেকেন্ড স্টেপে চলে যাব, ফিক্সেশন। ওই ফিক্সেশন করব যে কেমিক্যাল দিয়ে, তার নাম ফিক্সেটিভ। এই ফিক্সেটিভের মধ্যে ডুবিয়ে রাখবো, কিন্তু তার আগে তার একটা ট্যাগ দিয়ে রাখবো, একটা ট্যাগ ইউজ করব। ঠিক আছে, 2B পেন্সিল দিয়ে ট্যাগ ইউজ করব যে এটা কিসের স্যাম্পল আমি নিলাম। এই জন্য আমি একটা ট্যাগ দিতে হবে, এবং সেটা কলম দিয়ে না, কারণ হচ্ছে বারবার ফরমালিন বা অ্যালকোহলের মাঝে আমাকে টিস্যুকে ডুবানো লাগবে। কলম দিয়ে লিখলে এগুলো মুছে যায়, পেন্সিলের লেখা মুছে না। এই জন্য 2B পেন্সিল দিয়ে কাগজে ট্যাগ লাগিয়ে তারপরে অর্গানটাকে ঝুলিয়ে রাখবো, বা অর্গানের এক মাথাতে সুতা দিয়ে বাঁধবো, অন্য মাথায় আমি ট্যাগটা লাগিয়ে রাখবো। অর্গানটা ডুবাবো, কাগজ আমি ডুবাবো না। এই হচ্ছে স্যাম্পল কালেকশন বা টিস্যু কালেকশন। দেন এবার আমি সেকেন্ড স্টেপে যাব, যার নাম হচ্ছে ফিক্সেশন। ফিক্সেশন হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ টিস্যুস আর ইমার্সড, টিস্যুকে ডুবানো হয় ইন এ সলিউশন কল্ড ফিক্সেটিভ। তাহলে ফিক্সেটিভ নামের সলিউশনের মাঝে টিস্যুকে ইমার্জ করা হয়, ডুবানো হয়। কেন? ফর পার্মানেন্ট প্রিজার্ভেশন অফ টিস্যু স্ট্রাকচার। টিস্যুর স্ট্রাকচারের পার্মানেন্ট প্রিজার্ভেশনের জন্য আমি টিস্যুকে ডুবিয়ে রাখবো ফরমালিন মানে ফিক্সেটিভ সলিউশনের মাঝে, তাকেই বলে ফিক্সেশন। তো এবং আমি একটু আগে বলেছিলাম যে আমরা জানি যে আমাদের বাজারে মাস্ক আছে, এর মাঝে ফরমালিন দিয়ে ফিক্স করে যাতে পচে না যায়। একই রকম ভাবে আমি টিস্যুটা যাতে পচে না যায়, এই জন্য আমি ফিক্সেটিভ সলিউশনের মাঝে রাখবো। দুই রকমের ফিক্সেশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ফিক্সেশন মানে ফিজিক্যাল মেথড দিয়ে ফিক্সেশন, আর একটা কেমিক্যাল ফিক্সেশন। হাউএভার ফিজিক্যাল মেথড আবার তিন রকমের, একটা হচ্ছে হিট দিয়ে ফিক্সেশন করলে তাকে বলে হিট ফিক্সেশন। তারপরে মাইক্রোওয়েভ দিয়ে আমরা ফিক্সেশন করতে পারি, যাকে বলে মাইক্রোওয়েভিং। তারপরে আমি কোল্ড দিয়ে ফিক্সেশন করতে পারি ফ্রিজে রেখে, যার নাম হচ্ছে ক্রায়ো ফিক্সেশন। এইগুলো ফিজিক্যাল মেথড। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল মেথড ইউজ করি, তার নাম হচ্ছে কেমিক্যাল ফিক্সেশন। এই কেমিক্যাল ফিক্সেশন আবার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কোন টিস্যু বা অর্গানকে আমরা ফিক্সেটিভ সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবো, এইটাই কমনলি ইউজ করা হয়, তাকে বলে ইমার্শন ফিক্সেশন। অথবা আমরা কোনো অর্গানের মধ্যে রক্তনালী দিয়ে আমরা কি করব, ফিক্সেটিভ সলিউশন ইনজেক্ট করে দিব, এটাকে বলে পারফিউশন ফিক্সেশন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইমার্শন ফিক্সেশন ইউজ করব। এবার আমরা দেখবো ফিক্সেটিভ সাবস্টেন্স কি কি জিনিস আমরা ফিক্সেটিভ হিসেবে ইউজ করি। আমরা ইউজ করতে পারি ফর্মালডিহাইড, এটা এক ধরনের অ্যালডিহাইড। তারপরে গ্লুটারালডিহাইড, এটাকে ইউজ করা যেতে পারে। দেন ইথানল, মিথানল, তারপরে এসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো এসিটিক অ্যাসিড, এগুলি ইউজ করা যেতে পারে। তারপরে অসমিয়াম টেট্রক্সাইড, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিক অ্যাসিড, দেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেন মার্কিউরিক ক্লোরাইড, দেন পিক্রিক অ্যাসিড, দেন অ্যাসিটোন, এগুলো দিয়ে আমরা ফিক্সেশন করতে পারি। তবে রুটিনলি আমরা ইউজ করি ফর্মালডিহাইডকে। লাইট মাইক্রোস্কোপির জন্য রুটিনলি ফর্মালডিহাইডকে ফিক্সেটিভ হিসেবে ইউজ করা হয়। আর হচ্ছে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য গ্লুটারালডিহাইড এন্ড অসমিয়াম টেট্রাক্সাইড, এই দুটোকে ইউজ করে। আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য, আর লাইট মাইক্রোস্কোপির জন্য ফর্মালডিহাইড ইউজ করে।
এবার আমরা কিছু ফিক্সেটিভ সলিউশনের নাম জানবো। আসলে ওই যে ফিক্সেটিভ সাবস্টেন্স গুলো সাধারণত সলিউশন আকারে ইউজ করে এবং কম্বিনেশন আকারে ইউজ করে, তার নামই ফিক্সেটিভ সলিউশনস। কি কি ফিক্সেটিভ সলিউশন হতে পারে? একটা হচ্ছে 10% ফরমালিন সলিউশন, তারপরে হচ্ছে 10% ফরমালিনের সাথে স্যালাইন ইউজ করে, সোডিয়াম ক্লোরাইড ইউজ করে তৈরি করব 10% ফরমালিন স্যালাইন সলিউশন। and this is the routinely used for light microscopy. লাইট মাইক্রোস্কোপির জন্য 10% ফরমালিন স্যালাইন সলিউশন ইউজ করা হয়। এখন একটা বিষয় এখানে মনে করিয়ে দিতে চাই, ফরমালিন জিনিসটা কি। আমরা যারা কেমিস্ট্রিতে পড়ে আসছি ইন্টারে, আমরা জানি ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 37% অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ যাকে বাংলায় বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। আমাদের বইতে, মেডিকেল সায়েন্সের বইগুলোতে পাই 37% aqueous solution of the formaldehyde is called formalin। আর সেই ফরমালিনের 10% নিব আমরা, নিলে এটা হবে 10% ফরমালিন সলিউশন। তার সাথে সোডিয়াম ক্লোরাইড মিক্স করে তৈরি করব 10% ফরমালিন স্যালাইন সলিউশন। এটাই কমনলি ইউজ করে। তাছাড়া বাফার্ড নিউট্রাল ফরমালিন সলিউশন ইউজ করা যেতে পারে, যাতে এই সলিউশনটা আমরা যে ফরমালিন স্যালাইন সলিউশন ইউজ করি সেটা যাতে আইসোটোনিক হয় এবং তার পিএইচ যাতে নরমাল থাকে 7.4 এর আশপাশে, এই জন্য আমরা বাফার্ড নিউট্রাল ফরমালিন সলিউশন ইউজ করতে পারি। তাছাড়া ফরমালিন সোডিয়াম এসিটেট সলিউশন ইউজ করা যায়, ফরমালিন অ্যামোনিয়াম ব্রোমাইড সলিউশন ইউজ করা যায়, ফরমালিন অ্যালকোহল ইউজ করা যায়, জেনকারস ফ্লুইড ইউজ করা যায়, জেনকার ফরমালিন সলিউশন, then Bowen's fluid, then Hellis fluid, then Altman's fluid, then Fleming's fluid, then Orth's fluid, then Carnot's fluid। এই জাতীয় বিভিন্ন ফ্লুইড আমরা ইউজ করতে পারি ফিক্সেটিভ সলিউশন হিসেবে। তো কমনলি আমি আগেই বলেছি যে লাইট মাইক্রোস্কোপির জন্য 10% ফরমালিন স্যালাইন সলিউশন ইউজ করা হয়। এবার এই প্রসঙ্গে আমি একটু মনে করি, আমার এমফিলের ফার্স্ট পার্টে আমাদের ছিল হচ্ছে আমাদের এমব্রায়ো স্টাডি করতে হয়, এবং সেই ক্ষেত্রে আমরা মুরগির এমব্রায়ো স্টাডি করি। মুরগির ডিম বাজার থেকে কিনে আনতাম, দেশি মুরগির ডিম, সেটাকে ইনকিউবেট করে এমব্রায়ো ক্রিয়েট করতাম বা এমব্রায়ো তৈরি হতো। সেই এমব্রায়ো গুলো হার্ট বিট হতো, তারপরে আমরা সেই এমব্রায়োকে কিল করতাম, কিল করে তাকে স্লাইড বানিয়ে তারপরে স্টাডি করতাম। তো সেই এমব্রায়োলজিতে কার্নোয়েস ফ্লুইড, এই কার্নোয়েস ফ্লুইডটা ইউজ করতাম আমরা কিল করার জন্য এবং ফিক্স করার জন্য। সো কার্নোয়েস ফ্লুইড আসলে এক ধরনের ফিক্সেটিভ সলিউশন। তো এইবার আসবো আমরা এই ফিক্সেশন যে আমরা করছি, ফিক্সেশনের উদ্দেশ্য কি। ফিক্সেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে টু প্রিজার্ভ টিস্যু স্ট্রাকচার, টিস্যু স্ট্রাকচারকে প্রিজার্ভ করা, এন্ড টু প্রিভেন্ট ডিগ্রেডেশন, টিস্যু যাতে নষ্ট না হয় এবং টিস্যু স্ট্রাকচার যাতে প্রিজার্ভ থাকে সেই তার ব্যবস্থা করা। এটা হচ্ছে ফিক্সেশনের মেইন উদ্দেশ্য। এবং এই ডিগ্রেডেশনটা কিভাবে হতে পারে? একটা হতে পারে সেটা হচ্ছে এনজাইম দিয়ে ডিগ্রেডেশন হয়, এনজাইমের কারণে। এনজাইমগুলো রিলিজ হয় আইদার ফ্রম দি সেল অর ফ্রম দ্য মাইক্রো অর্গানিজম। নিজ সেল থেকে এনজাইম রিলিজ হয়ে যদি ডিগ্রেডেশন করে তাকে বলে অটোলাইসিস, আর মাইক্রো অর্গানিজম থেকে এনজাইম রিলিজ হয়ে ডিগ্রেডেশন করলে তাকে বলে পুট্রিফেকশন। সো আমরা বোথ অটোলাইসিস এবং পুট্রিফেকশনকে প্রিভেন্ট করব, ঠিক আছে, এই ফিক্সেশন করে। টিস্যু স্ট্রাকচার প্রিজার্ভ করব এবং ডিগ্রেডেশন প্রিভেন্ট করব, যে ডিগ্রেডেশনটা হয় ডিউ টু এনজাইমস রিলিজ ফ্রম সেল অর মাইক্রো অর্গানিজম। এই হচ্ছে একটা উদ্দেশ্য। 2 নম্বর, সেলের মাঝে যে কলয়েড ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলোকে সলিডিফাই করব, সলিড করে ফেলবো, হার্ড করে দিব, আলটিমেটলি টিস্যুটা হার্ড হয়ে যাবে, হার্ডেনিং দা টিস্যু। 3 নম্বর হচ্ছে স্ট্রাকচার গুলোর মাঝে একটা ভিজুয়াল ডিফারেন্সিয়েশন তৈরি করা, টু এইড ভিজুয়াল ডিফারেন্সিয়েশন অফ স্ট্রাকচার, যাতে আমি সেলের ভিতরে একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচার ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি, সেই ব্যবস্থা করা হচ্ছে ফিক্সেশনের একটা কাজ। তারপরে হচ্ছে টু টার্মিনেট সেল মেটাবলিজম, আমি টিস্যু কালেক্ট করে ফেলছি, এবার আমি চাই টিস্যুটাকে বডিতে যেমন ছিল সেরকম রাখতে, সুতরাং আমি সকল মেটাবলিক অ্যাক্টিভিটি বন্ধ করে দিব। এই জন্য টু টার্মিনেট সেল মেটাবলিজম, এটা একটা উদ্দেশ্য। তাছাড়া কোনো মাইক্রো অর্গানিজম যাতে গ্রো করতে না পারে, টু কিল প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম সাচ এজ ব্যাকটেরিয়া, ফাঙ্গাই,
দেন হচ্ছে ভাইরাস, এই আরেকটা উদ্দেশ্য ফিক্সেশনের। সো ফিক্সেশনের অনেকগুলো ইম্পর্টেন্স আছে, সেগুলো আমরা ডিসকাস করলাম। ফিক্সেশন করতে আমাকে কতটুকু সময় দিতে হবে? বলা হয় মিনিমাম হচ্ছে 24 আওয়ার সময় লাগবে, মিনিমাম, কম পক্ষে 24 ঘন্টা, আর বেশির পক্ষে ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড টাইম। অনেক আনলিমিটেড টাইমও লাগতে পারে এই ফিক্সেশন করতে গেলে। কতটুকু ফিক্সেটিভ দরকার অ্যাকচুয়ালি ফর ফিক্সেশন, এটা কতটুকু ফিক্সেটিভ লাগবে একটা টিস্যুকে ফিক্স করতে, এটার একটা রেশিও আছে। বলা হয় টিস্যুর চাইতে 20 গুণ বেশি পরিমাণ ফিক্সেটিভ নিতে হবে, 20 টাইমস দেয়ার টিস্যু ভলিউম। আমার যদি একটা টিস্যুর ভলিউম হয় সাপোজ 5 সিসি, তাহলে আমাকে 100 সিসি ফ্লুইড নিতে হবে, 20 গুণ বেশি আমাকে এই ফিক্সেটিভ সলিউশন নিতে হবে ফিক্সেশনের জন্য। এবং ফিক্সেশন হয়ে গেল, ফিক্সেশন হওয়ার পরে আমি কি করব? টিস্যুকে তুলে প্রথমে ট্যাপ ওয়াটারে ওয়াশ করব, প্রায় 3 থেকে 24 ঘন্টা ট্যাপ ওয়াটারে রেখে দিব। তার উদ্দেশ্য আমার ফরমালিন যাতে ধুয়ে চলে যায়, বাইরে যে ফরমালিন লেগে থাকে সেটা যাতে ধুয়ে চলে যায়, তার জন্য আমি রানিং ট্যাপ ওয়াটারের মাঝে 3 থেকে 24 ঘন্টা রাখবো। দেন আমি এই কটন দিয়ে ধীরে ধীরে সে পানিটা, বাইরে যে পানি থাকে সেটা মুছে নিব, আস্তে আস্তে চাপ দিয়ে যে এক্সেস ওয়াটারটাকে মুছে নিব। এবং তারপরে আমি স্কালপেল দিয়ে টিস্যুটা কেটে কেটে ছোট ছোট ব্লক তৈরি করব। ঠিক আছে, এই ব্লকগুলো আলটিমেটলি আমরা নেক্সট প্রসেসে কাজে লাগাবো। এই হচ্ছে ফিক্সেশনের বিষয়। এবং এই ব্লকগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইডে রাখবো ডিহাইড্রেশনের জন্য। এরপরে স্টেপই তো ডিহাইড্রেশন। এই টিস্যুর যে ব্লক তৈরি করলাম আমরা, এই টিস্যু ব্লকগুলো স্কালপেল দিয়ে কেটে কেটে, বড় বড় অর্গান থেকে কেটে কেটে আমি ছোট ছোট টিস্যু ব্লক তৈরি করলাম। এই টিস্যু ব্লকগুলো আলটিমেটলি ডিহাইড্রেশনের জন্য ফ্লুইডের মাঝে ডুবিয়ে দিব নেক্সট স্টেপের জন্য। এইবার আমরা চলে যাব ডিহাইড্রেশনে। থার্ড স্টেপই হচ্ছে ডিহাইড্রেশন। কেন দরকার ডিহাইড্রেশন? কারণ হচ্ছে আমরা জানি ফিক্সেশন করতে গিয়ে আমি ফরমালিন ইউজ করেছি, আর ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের 37% অ্যাকুয়াস সলিউশন। তার মানে কি দাঁড়াচ্ছে? ফরমালিনটা হচ্ছে 100 ভাগ পানি, যদি আমি ফরমালিন নেই, তার মাঝে অ্যাকচুয়ালি ফরমালডিহাইড আছে 40 ভাগ বা 37 ভাগ, আর বাকি 63 ভাগই আছে হচ্ছে ওয়াটার, প্রচুর ওয়াটার। তার মাঝে আবার আমি নিয়েছি 10% ফরমালিন। 10% ফরমালিন মানে হচ্ছে 100 ভাগ ফ্লুইডের মাঝে মাত্র 4 ভাগ ফরমালডিহাইড আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি 100 ml একটা ফরমালিন সলিউশন নেই, তার 96 ml হচ্ছে ওয়াটার, আর মাত্র 4 ml হচ্ছে তার ফরমালডিহাইড। তার মানে কি দাঁড়াচ্ছে? যে হিউজ অ্যামাউন্ট ওয়াটারের মাঝে আমি কিন্তু ডুবিয়ে রেখেছিলাম ফিক্সেশনের জন্য। সো এই ওয়াটার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমার কোনো কাজ হবে না, ওয়াটারটাকে বের করে নিতে হবে। এই বের করাকেই বলে ডিহাইড্রেশন। দ্য প্রসেস অফ রিমুভাল অফ এক্সট্রাক্টেবল অর ফ্রি ওয়াটার। সেলের ভিতর থেকে ওয়াটার বের করব না, আমরা বের করব এক্সট্রাক্টেবল ওয়াটার, ইসিএফএ বা টিস্যুর বাইরে যে ওয়াটারটা আছে। দ্য প্রসেস অফ রিমুভাল অফ এক্সট্রাক্টেবল অর ফ্রি ওয়াটার ফ্রম ফিক্সড টিস্যু থেকে বাই অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে আমরা এই ডিহাইড্রেশনের কাজটা করব, এবং অ্যাসেন্ডিং গ্রেডে এটা ইউজ করব। অ্যাসেন্ডিং গ্রেড কাকে বলে ধীরে ধীরে আমি বোঝাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে আমরা এইবার টিস্যু থেকে ওয়াটারটা বের করে নিব, যে ওয়াটারটা টিস্যুতে ঢুকে পড়েছে ফিক্সেশনের সময়, সেই ওয়াটারকে এবার আমরা বের করে নিব অ্যালকোহল দিয়ে, এবং অ্যালকোহলটাকে ইউজ করতে হবে অ্যাসেন্ডিং গ্রেডে। আমরা জানি অ্যালকোহল নিরোধক হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। সো অ্যালকোহল ইউজ করলে ওয়াটার বের হয়ে আসবে। ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে আমরা একটু আগে বলেছি অ্যালকোহল ইউজ করি। কোন অ্যালকোহল ইউজ করি? আমরা ইউজ করতে পারি ইথানল অথবা প্রোপানল ইউজ করতে পারি। ইথানল বা প্রোপানল, ইথানলটাই রুটিনলি ইউজ করে, এছাড়া প্রোপানলও ইউজ করতে পারি। কেন ডিহাইড্রেশন করি আমরা? দুটো কাজ, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা, এক্সেস এক্সট্রা সেলুলার ফ্লুইড রিমুভ করার জন্য। 2 নাম্বার, টিস্যু থেকে
আমি ডেব্রিস গুলো ময়লাগুলো বের করার জন্য। সো রিমুভাল অফ এক্সেস এক্সট্রাসেলুলার ফ্লুইড আর রিমুভাল অফ দ্য টিস্যু ডেব্রিস ফ্রম দ্য টিস্যু ব্লক, এই দুই কাজের জন্য আলটিমেটলি আমরা ডিহাইড্রেশন করব। ডিহাইড্রেশনের জন্য আমরা একটু আগে বলেছিলাম অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল ইউজ করি। যেমন প্রথমে আমি দিব সেই টিস্যুটাকে ডুবাবো 70% অ্যালকোহলে, 1 ঘন্টা রেখে দিব, সেই অ্যালকোহল ওয়াটার টেনে বের করবে। দেন আমরা 80% অ্যালকোহলে আবার 1 ঘন্টা ডুবাবো, সে আরো কিছু পানি বের করে নিবে। দেন 90% অ্যালকোহলে বা 95% অ্যালকোহলে আমি আবার 1 ঘন্টা রাখবো, সে আরো ওয়াটার বের করে নিবে। দেন 100% অ্যালকোহল, যেটা ভেরি স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট, সেখানে রাখবো আবার 1 ঘন্টা। না 1 ঘন্টা না, যদি সন্দেহ থেকে থাকে আমি 3 বার রাখবো, 3বার মানে 3টে 100% অ্যালকোহলের কন্টেইনারে আমি ডুবাবো। প্রথমে একবার 100% অ্যালকোহলে 1 ঘন্টা, দ্বিতীয় কন্টেইনারে আরো 1 ঘন্টা, তৃতীয় কন্টেইনারে আরো 1 ঘন্টা। তাহলে এখানে 3 ঘন্টা রাখলাম আমরা, আর এখানে রাখলাম 3 ঘন্টা। তাইলে আমরা দেখছি ডিহাইড্রেশন করতে গেলে প্রায় 6 ঘন্টা সময় লাগে, 6 ঘন্টা সময় লাগে। এবং ধীরে ধীরে অ্যালকোহলের কনসেন্ট্রেশন আমি বাড়িয়েছি, প্রথমে 70%, দেন 80%, দেন 95%, দেন 100%, তাও আবার 3বার ইউজ করেছি। সুতরাং এইটাকেই বলে অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল। অ্যাসেন্ডিং গ্রেড দিয়ে আমি ধীরে ধীরে পানি বের করে নিলাম, এতে 6 ঘন্টা সময় লাগলো, এইটাকেই বলে ডিহাইড্রেশন। এবার আমি ক্লিয়ারিং, এরপরে স্টেপ হচ্ছে ক্লিয়ারিং। ক্লিয়ারিং এ যাচ্ছি। একটা বিষয় আমি চেয়েছি টিস্যুকে ফিক্স করতে গিয়ে টিস্যুর মধ্যে ওয়াটার ঢুকে পড়েছে, তো ওয়াটারটা আমি বের করে নিলাম কি দিয়ে? অ্যালকোহল দিয়ে। ডিহাইড্রেশনের সময় অ্যালকোহল ইউজ করে আমি ওয়াটার বের করে নিয়েছি, কিন্তু ওয়াটার বের করতে গিয়ে এবার টিস্যুর মধ্যে অ্যালকোহল ঢুকে বসে আছে। কিন্তু অ্যালকোহল ঢুকে থাকলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, আমি প্যারাফিন ঢুকাতে পারবো না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে টিস্যুর ভিতরে প্যারাফিন ঢুকানো, যাতে টিস্যুটা হার্ড হয়। যতক্ষণ পর্যন্ত পানি বা অ্যালকোহল থাকবে টিস্যুর মধ্যে, ততক্ষণ প্যারাফিন এন্টার করবে না। সুতরাং আমাকে এবার অ্যালকোহলটা বের করে নিতে হবে। এই স্টেপটার নামই হচ্ছে ক্লিয়ারিং। ক্লিয়ারিং এর মাধ্যমে আমরা অ্যালকোহল বের করি, মানে ডি অ্যালকোহলাইজেশন করি, প্লাস টিস্যুকে আমরা ক্লিয়ার করে ফেলি, ট্রান্সলুসেন্ট করে ফেলি। এই জন্য এই স্টেপটার নাম হচ্ছে ক্লিয়ারিং। তাহলে দ্য প্রসেস বাই হুইচ টিস্যু ইজ অ্যালাউড টু বি ট্রান্সপারেন্ট ফর ওয়েল ভিজুয়ালাইজেশন ইজ কল্ড ক্লিয়ারিং। যে পদ্ধতিতে টিস্যুটাকে আমরা ট্রান্সপারেন্ট করব ফর ওয়েল ভিজুয়ালাইজেশন, ভালোভাবে দেখার জন্য, আন্ডার লাইট মাইক্রোস্কোপ ডেফিনেটলি অর আন্ডার মাইক্রোস্কোপ, দ্যাট ইজ কল্ড ক্লিয়ারিং। ঠিক আছে, ক্লিয়ারিং এর জন্য আমরা কিছু এজেন্ট ইউজ করব। এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে কি কি এজেন্ট দিয়ে ক্লিয়ারিং করা হয়। একটা হচ্ছে জাইলিন, এটাই রুটিনলি ইউজ করে জাইলিন। তাছাড়া আমরা টোলুইন ইউজ করতে পারি, স্পেশালি ব্রেইন টিস্যুর জন্য টোলুইন ইউজ করে। দেন বেনজিন ইউজ করে, আমরা জানি বেনজিন, টোলুইন, জাইলিন, দিস আর দ্য অ্যারোমেটিক সাবস্টেন্স বলে। তারপরে আমরা অয়েল অফ সিডারউড অয়েল ইউজ করতে পারি, ক্লোরোফর্ম ইউজ করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতে পারি। তার মাঝে রুটিনলি ইউজ করে জাইলিন দিয়ে রুটিনলি আমরা এই ক্লিয়ারিং এর কাজটা করে থাকি। ক্লিয়ারিং এর উদ্দেশ্য কি? একটু আগে আমি বলেছিলাম যে ডিহাইড্রেশন করতে গিয়ে টিস্যুতে অ্যালকোহল ঢুকে পড়েছে, সেই অ্যালকোহল বের করব আমি ক্লিয়ারিং করে। সো ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে ডি অ্যালকোহলাইজেশন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, অ্যালকোহল বের করে নিলে আলটিমেটলি টিস্যুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সো মেকিং দ্য টিস্যু ট্রান্সলুসেন্ট অর ট্রান্সপারেন্ট। এই দুটো উদ্দেশ্যে আমরা ক্লিয়ারিংটা করে থাকি। এবং 3 নাম্বার আরেকটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ক্লিয়ারিং যদি আমি করি, আমরা ক্লিয়ারিংটা করি বেশিরভাগ ক্ষেত্রে জাইলিন দিয়ে। এবং যখন আমি অ্যালকোহল বের করে নিব জাইলিন দিয়ে, তখন কিন্তু টিস্যুর মধ্যে আলটিমেটলি জাইলিন ঢুকে যাবে। তবে একটা মজার বিষয়, জাইলিন কিন্তু ভালো জিনিস ফর প্যারাফিনের মধ্যে জাইলিন ডিসলভ হতে পারে। এই জন্য আলটিমেটলি যদি টিস্যুতে জাইলিন থাকে, তাহলে ওই প্যারাফিন ইনফিল্ট্রেশন খুব ভালো হয়। সো আমরা এখানে বলছি ফেসিলিটেটিং দ্য পেনিট্রেশন অফ দ্য ইমবেডিং মিডিয়াম। এই ইমবেডিং মিডিয়ামটাই হচ্ছে
প্যারাফিন। প্যারাফিন নামের এমবেডিং মিডিয়াম ইজিলি যাতে টিস্যুতে পেনিট্রেট করতে পারে, ইনফিলট্রেট করতে পারে, সেটাকে ফেসিলিটেট করলাম আমরা থ্রু দা ক্লিয়ারিং মেথড। সো তিনটা উদ্দেশ্য আমার ক্লিয়ারিং এর। ক্লিয়ারিং এর জন্য আমি কতটুকু লিকুইড ইউজ করব বা জাইলিন কতটুকু ইউজ করব, বলা হচ্ছে এটা ভলিউম হবে 50 থেকে 100 গুণ। আমরা বলেছিলাম ফিক্সেশনের জন্য 20 গুণ বেশি ফ্লুইড ইউজ করতে, কিন্তু ক্লিয়ারিং এর জন্য প্রায় 50 থেকে 100 গুণ বেশি ফ্লুইড ইউজ করি এই ক্লিয়ারিং এর জন্য। তো ক্লিয়ারিং করতে আমি কতটুকু টাইম নিব, এখানে আমরা 2 ঘন্টা টাইম ইউজ করব। 2 ঘন্টা মানে 1 থেকে 2 ঘন্টা। প্রথমে আমরা ইউজ করব 2 বার ক্লিয়ারিং এর জন্য। প্রথমে আমরা জাইলিনে একবার ডুবাবো, যার নাম জাইলিন 1, এখানে আধা থেকে 1 ঘন্টা রাখবো। দেন আবার আমরা ক্লিয়ারিং করব জাইলিন 2 তে দিয়ে 30 to 60 মিনিট, আবারও আধা থেকে 1 ঘন্টা। সো 2 বার আমরা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে 2 বার জাইলিন 1 এবং 2 তে দুটো কন্টেইনারের মাঝে আমরা টিস্যুটাকে ডুবিয়ে রাখবো। তো আমার ক্লিয়ারিং হয়ে গেল। এবারকার ধাপটার নাম ইনফিল্ট্রেশন। টু অবটেইন থিন সেকশন উইথ দ্য মাইক্রোটোম। মাইক্রোটোম হচ্ছে যে ডিভাইস দিয়ে আমরা টিস্যুকে সেকশন করব। তো এই থিন সেকশন পাওয়ার জন্য টিস্যুটা অবশ্যই হার্ড হওয়া লাগবে, রিজিড হতে হবে। এই জন্য টিস্যু মাস্ট বি ইনফিল্ট্রেটেড উইথ এমবেডিং সাবস্টেন্স। এমবেডিং সাবস্টেন্স দিয়ে টিস্যুর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দ্যাট ইম্পার্ট এ রিজিড কনসিস্টেন্সি টু দ্য টিস্যু। তাহলে আমরা যেটা বুঝলাম এখানে যে সুন্দরভাবে সেকশন করার জন্য টিস্যুটাকে আমরা রিজিড করে নিতে হবে। কিভাবে? আমরা এমবেডিং ম্যাটেরিয়াল বা এমবেডিং সাবস্টেন্স, যেটা প্যারাফিন দেখবো একটু পরে, সেটাকে আমরা ইনফিল্ট্রেট করে দিব টিস্যুর মাঝে। ঠিক আছে, টিস্যুর ভিতরে ঢুকিয়ে দিব। এর নামই হচ্ছে ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশন বা এমবেডিং এর জন্য কি এজেন্ট ইউজ করা হয়? আমরা দেখব প্যারাফিন ওয়াক্স ইউজ করতে পারি, যেটা রুটিনলি ইউজ করে। দেন হচ্ছে ওয়াটার সলিউবল ওয়াক্স ইউজ করা যায়, যার নাম হচ্ছে কার্বো ওয়াক্স বা অ্যাকোয়া ওয়াক্স। তারপরে আমরা এস্টার ওয়াক্স ইউজ করতে পারি, পেরাপ্লাস্ট ইউজ করতে পারি, ইপক্সি প্লাস্টিক রেজিন ইউজ করতে পারি, তারপরে সেলোইডিন ইউজ করতে পারি, নিকল বা নিকোলয়েডিন ইউজ করতে পারি, জিলাটিন ইউজ করতে পারি, এলভিএন ইউজ করতে পারি। এই সব সাবস্টেন্সকে আমরা ইনফিল্ট্রেশন এবং এমবেডিং এজেন্ট হিসেবে ইউজ করি। কমনলি ইউজ করা হয় প্যারাফিন ওয়াক্সকে। প্রথমে আমরা প্যারাফিন ইনফিল্ট্রেশনের কিভাবে করে সেটা দেখব। আমরা একটা টিস্যুকে প্রথমে করব কি, আচ্ছা প্রথমে আমরা একটা ছোট্ট কন্টেইনার নিব, মেটালিক কন্টেইনার। সেই কন্টেইনারের মাঝে প্যারাফিন রাখবো, রেখে সেটাকে ওভেনের মাঝে দিব। ওভেনে দিলে 52 to 60 ডিগ্রি টেম্পারেচারে যদি আমি ওভেনের মাঝে এই কন্টেইনারটা রেখে দেই, তাহলে কিন্তু প্যারাফিনটা মেল্ট হয়ে যাবে। সেই মেল্টেড প্যারাফিনের মাঝে এবার আমি ক্লিয়ার হওয়া টিস্যুটাকে রেখে দিব। ঠিক আছে, এই যে ক্লিয়ার করে নিয়ে আসলাম আমরা, জাইলিন দিয়ে ক্লিয়ার করলাম, সেই টিস্যুটাকে এবার মেল্টেড প্যারাফিন যেটা ওভেনের মাঝে থাকে 52 to 60 ডিগ্রিতে, সেইখানে আমরা রেখে দিব। দিয়ে এই যে টেম্পারেচার, এই যে 52 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার আমরা পাই, এই টেম্পারেচার একটা বড় ভূমিকা আছে। এটা হচ্ছে ওই যে জাইলিন, আমরা ক্লিয়ারিং এর জন্য জাইলিন ইউজ করেছিলাম, এই জাইলিনটা ভোলাটাইল, জাইলিনটা উড়ে চলে যাবে, ইভাপোরেশন হয়ে যাবে, এবং প্যারাফিন আলটিমেটলি টিস্যুর মধ্যে ইনফিল্ট্রেট করবে এই টেম্পারেচারে যদি আমি প্যারাফিনকে রাখি। পুরো বিষয়টাই কিন্তু ওভেনের ভিতরে হতে হবে, কারণ মেল্টেড প্যারাফিন বাইরে আনলেই তো আবার সলিড হয়ে যাবে, ওকে মেল্টেডই রাখতে হবে। সুতরাং এই প্রসেসটা ঘটানো লাগবে আমাদেরকে ওভেনের মধ্যে, যে যার টেম্পারেচার থাকবে 52 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর জন্য কতটুকু সময় আমরা রাখবো, এটার জন্য আমরা এই ইনফিল্ট্রেশনের জন্য 3 থেকে 6 ঘন্টা টাইম লাগে। প্যারাফিন ইনফিল্ট্রেশনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফর মোর হার্ডেনিং দ্য টিস্যু, টিস্যু যাতে আরো হার্ড হয়ে যায় তার ব্যবস্থা করা। নাও এবার আমরা এমবেডিং করব। এমবেডিং এবং এমবেডিং এর জন্য সেম মিডিয়া ইউজ করা হয়। আমরা একটু আগে বলেছি যে প্যারাফিন ইনফিল্ট্রেশন করি যে আমরা
ইনফিল্ট্রেট করি যে মিডিয়া দিয়ে, একই মিডিয়া দিয়ে ইমবেডিংও করব, অথবা উল্টাভাবে বললে ইমবেডিং যে মিডিয়া দিয়ে বা যে সাবস্টেন্স দিয়ে করা হয়, একই সাবস্টেন্স দিয়ে ইনফিল্ট্রেশনও করা হয়। সো সেটা হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটিনলি ইউজ করে প্যারাফিন ওয়াক্সকে। প্রথমে আমরা কি করব, ইনফিল্ট্রেটেড টিস্যুকে আমরা একটা সলিড মিডিয়ামের মাঝে সেট করব, এই যে একটা সলিড মিডিয়াম প্যারাফিনের মাঝে, তারপরে একটা মেটালিক ডাইসের মাঝে রাখবো, এই হচ্ছে সেই মেটালিক ডাইস। তো প্রসেসটা আমি বলি, প্রথমে আমরা টিস্যুটাকে এই মেটালিক ডাইসের মাঝে রাখবো, তারপরে মেল্টেড প্যারাফিন এর মাঝে ঢেলে দিব। তো আমরা কি করলাম এখানে, এই যে একটা মেটালিক ডাইস ইউজ করলাম, সেই ডাইসের মাঝে প্রথমে ক্লিয়ার হওয়া ওই যে ইনফিল্ট্রেশনের পরে যে টিস্যুগুলো পাওয়া যায়, সেই টিস্যুগুলোকে এই ডাইসে রাখবো, দেন মেল্ট হওয়া প্যারাফিন এখানে ঢেলে দিব, তারপরে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিব। ঠিক আছে, কুলিং দ্য টিস্যু ইন দ্য রুম নর্মাল টেম্পারেচার। ধীরে ধীরে প্যারাফিনটা জমাট বেঁধে যাবে, মাঝখানে টিস্যু থাকবে, আলটিমেটলি এরকম ব্লক তৈরি হবে। এইটাকে বলে প্যারাফিন ব্লক, যার মধ্যে টিস্যু আছে। প্যারাফিন ব্লক এর মাঝে এই টিস্যুটা আছে, এরকম হার্ড আমরা ব্লক তৈরি করে ফেললাম। এবার আমাকে কাটতে ইজি হবে, টিস্যুকে সেকশন করতে ইজি হবে। ঠিক আছে, এইবার আমি চলে যাব নেক্সট ধাপে, তার নাম হচ্ছে সেকশনিং। টিস্যুকে আমরা এবার সেকশন করব। সেকশনের জন্য যে যন্ত্র ইউজ করা হয় তার নাম হচ্ছে মাইক্রোটোম। ঠিক আছে, টিস্যু ইন প্যারাফিন ব্লক, ওই যে প্যারাফিন ব্লকের মাঝে যে টিস্যুগুলো আছে, দেয়ার সেকশন করব ওইতে মাইক্রোটোম। এখন মাইক্রোটোম অনেক টাইপের আছে, রোটারি মাইক্রোটোম, ফ্রিজিং মাইক্রোটোম আছে এরকম। তা আমরা রুটিনলি ইউজ করি রোটারি মাইক্রোটোম, এই মাইক্রোটোমটাই রুটিনলি ইউজ করি। ঠিক আছে, সো আমরা প্যারাফিন ব্লকটাকে এইখানে, এই যে এখানে একটা হোল্ডার আছে, এই হোল্ডারের মাঝে আমরা প্যারাফিন ব্লকটাকে রাখবো, তারপরে এটাকে আটকে দিব, এখানে সিস্টেম আছে আটকে দেওয়ার, এখানে ব্লেড থাকে, আর এটাকে ঘোরাবো এবার, তারপরে সেকশন তৈরি হবে। এবং এই সেকশন গুলোর থিকনেস হওয়া লাগবে 3 to 10 মাইক্রোমিটার। লাইট মাইক্রোস্কোপির জন্য 3 to 10 মাইক্রোমিটারে সেকশন করব। এই কতটুকু থিকনেসে সেকশন করা হয় সেটাও সেট করার অপশন আছে। এই মেশিনের মাঝে কতটুকু থিকনেসে সেকশন হবে তা সেটা সেট করার অপশন আছে, তা দিয়ে আমরা এটা সেট করে নিব। তারপরে আমরা এই হ্যান্ডেল ধরে যদি আমি মুভ করাই তাহলে কিন্তু সেকশন হতে থাকবে টিস্যু। তো অনেক সময় টিস্যুটা একটু ভিতরে থাকে, তখন ট্রিমিং করে নিতে হয়, একটু ঘষে ঘষে আমরা কিছু প্যারাফিনটা তুলে ফেলবো, তুলে টিস্যুটাকে এক্সপোজ করব, তাতে আমি খুব দ্রুত সেকশন করতে পারবো, এটাকে বলে ট্রিমিং। হাউএভার, তো এবার আমরা সেকশন করে নিলাম, সেকশন করার পরে টিস্যু এখানে রিবনের মতো তৈরি হবে, রিবন লাইক টিস্যু তৈরি হবে। তো সেকশন হয়ে গেল। সেকশন হওয়ার পরের ধাপ হচ্ছে প্রিলিমিনারি মাউন্টিং। এর মানে কি প্রিলিমিনারি মাউন্টিং মানে কি? এই যে আমরা যে মাইক্রোটোম মেশিনের মাঝে যে সেকশন গুলো তৈরি হলো, সেই সেকশন গুলোকে আমি একটা কাঠি দিয়ে তুলবো, তখন দেখবো সেকশন গুলো একটার সাথে আরেকটা লেগে লম্বা একটা রিবন তৈরি করেছে। একটা কাঠি দিয়ে সেই রিবনটাকে নিব, নিয়ে সেটাকে একটা হট ওয়াটার বাথের মাঝে ছেড়ে দিব। সেই হট ওয়াটার বাথের টেম্পারেচার হবে 48 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারের হট ওয়াটার বাথের মাঝে সেকশনের রিবন গুলোকে আমরা আস্তে করে ছেড়ে দিব। এই হট ওয়াটার বাথে কেন ছাড়লাম তার পিছনে কারণ আছে। একটা হচ্ছে টিস্যুগুলো যাতে ওভারল্যাপিং না হয় তার ব্যবস্থা করবে এই হট ওয়াটার বাথ। 2 নাম্বার হচ্ছে এই টেম্পারেচারে যে প্যারাফিনটা আছে, ওই যে ব্লক তৈরি করেছিলাম টিস্যুর চারপাশে প্যারাফিন ছিল, এই টেম্পারেচারে প্যারাফিনটা মেল্ট হয়ে যাবে, কারণ আমার তো আর প্যারাফিনের কোনো দরকার নাই। প্যারাফিন তৈরি তার চারপাশে দিয়েছিলাম সেকশন করার সুবিধার্থে, সেকশন তো করে ফেলেছি, এখন তো আমার প্যারাফিন দরকার নাই, আমার মূল টিস্যুটা দরকার। এই জন্য এই টেম্পারেচারে প্যারাফিনটা মেল্ট হয়ে যাবে। সো এই বা এটা হচ্ছে প্রিলিমিনারি মাউন্টিং। আমরা কি করব, প্রিলিমিনারি মাউন্টিং এর জন্য একটা ক্লিন গ্লাস স্লাইড নিব, একটা ক্লিন গ্লাস স্লাইড নিব, ড্রাই হওয়া গ্লাস স্লাইড নিব। সেই স্লাইডের এক পাশে আমরা একটা অ্যাডহেসিভ সাবস্টেন্স 1 ফোঁটা দিয়ে দিব,
এবং স্মুথলি তাকে মাখাই নিব স্লাইডের উপরে। অ্যাডহেসিভ সাবস্টেন্স, ঠিক আছে। একটা গ্লাস স্লাইড নিব, তার এক পাশে আমরা এক ফোঁটা অ্যাডহেসিভ সাবস্টেন্স দিব, দিয়ে এটাকে স্প্রেড করে নিব। অ্যাডহেসিভ সাবস্টেন্স হিসেবে অনেক কিছু ইউজ করা যায়, যেমন এগ অ্যালবুমিন গ্লিসারিন কমপ্লেক্স, বভাইন অ্যালবুমিন ইউজ করা যায়, এগার ইউজ করা যায়, জিলাটিন ইউজ করা যায়, বা স্টার্চের পেস্ট ইউজ করা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগ অ্যালবুমিন গ্লিসারিন কমপ্লেক্স ইউজ করি এই প্রিলিমিনারি মাউন্টিং এর জন্য। তারপরে আমরা কি করব, টিস্যুটাকে, the tissue section is then taken on slide, টিস্যুটাকে এবার স্লাইডের মাঝে উঠায় ফেলবো, kept in an angle position। আচ্ছা, পানির নিচে আমি কি বলছি এটা একটু ড্র করে দেখাচ্ছি। সাপোজ দিস ইজ এ কন্টেইনার, এই কন্টেইনারের মাঝে মনে করি এখানে পানি আছে, এখানে পানি আছে, এরকম পানি দেখা যাচ্ছে, সাপোজ এইভাবে পানি আছে। এই পানির উপরেই আমি আমার রিবনটাকে রেখে দিয়েছিলাম। মনে করি এইখানে আমার সেকশনের যে রিবনটা ছিল এটা এখানে পানির উপরে ভাসছে। এবার আমি কি করব, একটা স্লাইড হাতে নিব, যে স্লাইডের এক পাশে অ্যাডহেসিভ লাগানো আছে, এরকম একটা স্লাইড হাতে নিব, নিয়ে স্লাইডটাকে আমি এইভাবে নিচে, পানির নিচে এবং টিস্যুর নিচ দিয়ে সেট রাখবো। তারপরে আস্তে করে যদি আমি এই স্লাইডটাকে উপর দিকে উঠিয়ে ফেলি, টিস্যুটাকে অ্যাটাচ করে, আমি যদি টিস্যুটাকে, এই স্লাইডটা যদি টিস্যুর গায়ে লাগিয়ে নেই, তারপরে ধীরে ধীরে উঠাই, তখন আমরা দেখব উঠানোর পরে এই স্লাইডের গায়ে আমি দেখব আমার টিস্যু এরকম লেগে আছে। এই কাজটাকেই বলে প্রিলিমিনারি মাউন্টিং। দিস ইজ কল্ড প্রিলিমিনারি মাউন্টিং। এইভাবেই টিস্যু অ্যাটাচ হয়ে যায় স্লাইডের গায়ে। আমরা ছবি দেখতে চাই, এই যে টিস্যু রিবন গুলো দেখা যাচ্ছে, যেটা একটা হট ওয়াটার বাতের মাঝে ভাসছে। তারপরে আমি একটা স্লাইড টিস্যুর নিচে ডুবিয়ে দিলাম, দিয়ে টিস্যুর সাথে যেহেতু অ্যাডহেসিভ লাগানো আছে, টিস্যুটা স্লাইডের গায়ে একটু টাচ করিয়ে আস্তে করে আমি স্লাইডটা উপরে তুলে নিব, তুলে দেখব এই রিবনটা আলটিমেটলি এই স্লাইডের গায়ে লেগে যাবে, এইভাবে লেগে যাবে, ঠিক আছে। এটাকেই বলে প্রিলিমিনারি মাউন্টিং। সো প্রিলিমিনারি মাউন্টিং করা শেষ হয়ে গেল। এইবার কি আমার স্লাইড বানানো কমপ্লিট? আমি কি মাইক্রোস্কোপে দেখতে পাবো? দেখতে পাবো না, কারণ পুরো টিস্যুটাই ট্রান্সপারেন্ট হয়ে আছে। ট্রান্সপারেন্ট কোনো জিনিস তো দেখা যাবে না, আমাকে কালার করে নিতে হবে, যার নাম স্টেইনিং। এরপরে ধাপ হবে স্টেইনিং। সো স্টেইনিং এর জন্য আমাকে আবারও কতগুলো স্টেপ ফলো করতে হবে, মাল্টিপল স্টেপ। তবে স্টেইনিংটা খুব দ্রুত করতে হয়, অত সময় লাগবে না, কম সময়ের মধ্যেই হয়ে যাবে। স্টেইনিং না করলে টিস্যু কিন্তু দেখা যাবে না। এবং রুটিনলি যে স্টেইন ইউজ করা হয়, ইউজুয়ালি এক জোড়া স্টেইন ইউজ করে, একটাকে বলে প্রাইমারি স্টেইন, আরেকটাকে বলে কাউন্টার স্টেইন। সাধারণত প্রাইমারি স্টেইনের জন্য আমরা ইউজ করি হেমাটক্সিলিন, আর কাউন্টার স্টেইনের জন্য, বিপরীত ধর্মী একটা কালারের জন্য আমরা ইওসিন ইউজ করি। সো আমাদের যে পেয়ারটা ইউজ করি তার নাম হচ্ছে হেমাটক্সিলিন ইওসিন কম্বিনেশন। হেমাটক্সিলিনকে এইচ আর ইওসিনকে ই, অনেক সময় আমরা দেখি ব্র্যাকেটে লেখে এইচ এন্ড ই লেখা থাকে। এইচ এন্ড ই মানে হেমাটক্সিলিন এন্ড ইওসিন। স্টেইনিং এর কতগুলো স্টেপ আছে আমরা দেখব। প্রথমে আমরা প্যারাফিন বের করে নিব, কারণ হচ্ছে ওই যে আমরা যখন প্যারাফিন ইনফিলট্রেট করেছিলাম, ইনফিলট্রেশনের সময় টিস্যুর মধ্যে প্যারাফিন ঢুকে পড়েছে টিস্যুকে হার্ড করার জন্য। সো এই প্যারাফিনটাকে এখন প্রথমে বের করে নিতে হবে, যাকে বলে ডিপ্যারাফিনাইজেশন। প্রথম ধাপ হচ্ছে ডিপ্যারাফিনাইজেশন। কি দিয়ে করব? আমরা করব এটা জাইলিন দিয়ে। দুটো জাইলিন কন্টেইনার ইউজ করব, একটা হচ্ছে জাইলিন 1, জাইলিন 2, এবং 2 মিনিট করে রাখবো। একবার জাইলিন 1 এর মাঝে টিস্যুকে ডুবাবো 2 মিনিটের জন্য, বের করে জাইলিন 2 কন্টেইনারে রাখবো আবার 2 মিনিট। এতে কি হবে? প্যারাফিন বের হয়ে যাবে। এখন প্যারাফিন বের করলাম তো ভালো কথা, কিন্তু টিস্যুর মাঝে এবার জাইলিন ঢুকে পড়েছে, ঠিক আছে। তো আমাকে এবার টিস্যুকে রিহাইড্রেট করতে হবে,
টিস্যু তো ডিহাইড্রেটেড অবস্থায় আছে, সো এবার রিহাইড্রেট করতে হবে, পানি ঢুকাতে হবে। পানি বের করেছিলাম অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে, এবার আমি পানি ঢুকাবো কি দিয়ে? ডিসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল ইউজ করব। ডিসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল কি, প্রথমে আমি 100% অ্যালকোহলে দিব, ঠিক আছে, 100% অ্যালকোহলে প্রথমে রাখবো 2 মিনিট, তারপরে 95% এ রাখবো 2 মিনিট, দেন 80% অ্যালকোহলে রাখবো 2 মিনিট, দেন 70% অ্যালকোহলে রাখবো 2 মিনিট। প্রতিবারেই কিন্তু পানির পরিমাণ আমি ঢুকাচ্ছি, ধীরে ধীরে টিস্যুর মাঝে পানি ঢুকাচ্ছি। পানি কেন ঢুকাচ্ছি? পানি ঢুকানোর উদ্দেশ্য কি? তার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যে স্টেইন করব হেমাটোক্সিলিন দিয়ে, পানি না থাকলে হেমাটোক্সিলিন স্টেইন করতে পারে না। এই জন্য প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। ডিপ্যারাফিনাইজেশন করে আমি জাইলিন 1 এবং 2 ঢুকে দিলাম, কিন্তু জাইলিন থাকলে হেমাটোক্সিলিন শেপ স্টেইন করতে পারবে না, পানি লাগবে। এই জন্য আমি রিহাইড্রেট করব পানি দিয়ে। পানি তো না, ডিসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে রিহাইড্রেট করব। তো রিহাইড্রেশন হয়ে গেল। এইবার আমি প্রাইমারি স্টেইনিং করব। আমরা জানি প্রাইমারি স্টেইন হিসেবে হেমাটোক্সিলিন ইউজ করা হয়। সেই হেমাটোক্সিলিনের একটা কন্টেইনারের মাঝে আমি 5 মিনিট ডুবিয়ে রাখবো। 5 মিনিট হেমাটোক্সিলিনের কন্টেইনারে টিস্যুটা ইমার্জ করে রাখবো, ডুবিয়ে রাখবো। তারপরে উঠিয়ে ফেলবো। উঠালে আমি দেখবো টিস্যুর গায়ে হেমাটোক্সিলিন লেগে আছে। সো এবার আমি একটু ওয়াটারে ওয়াশ করে নিব। ওয়াটারের মাঝে একটা কন্টেইনারে ওয়াটার থাকবে, সেই ওয়াটারে ডুবাবো, ঠিক আছে, জাস্ট সোক করব, জাস্ট সোকিং, তাতে এক্সেস হেমাটোক্সিলিন বাইরে যা লেগে আছে চলে যাবে। এইবার আমি কাউন্টার স্টেইন করব। হেমাটোক্সিলিন হচ্ছে আমার প্রাইমারি স্টেইন, তাহলে কাউন্টার স্টেইন কোনটা? সেটা হচ্ছে ইওসিন। ইওসিন দিয়ে কাউন্টার স্টেইন করব। কতটুকু টাইম? মাত্র 15 সেকেন্ড। খুব বেশি দিলে অতিরিক্ত কালার নিয়ে ফেলবে, এই জন্য 15 সেকেন্ডের মতো সময় আমি মাত্র কাউন্টার স্টেইনিং এর জন্য রাখবো, তাতে আমার কাউন্টার স্টেইন হয়ে যাবে। আমার কিন্তু স্টেইনিং কমপ্লিট হয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল টিস্যুকে স্টেইন করা, স্টেইনিং কিন্তু কমপ্লিট। কিন্তু একটা ঝামেলা তৈরি আছে এখন, সেটা হচ্ছে টিস্যুর মাঝে আমি পানি ঢুকিয়েছিলাম যাতে স্টেইনিং ভালো হয়। এখন তো স্টেইনিং করা কমপ্লিট, পানি রাখার কি আর কোনো দরকার আছে? দরকার নাই কিন্তু। সো আমাকে পানিটা এখন বের করে নিতে হবে, সো ডিহাইড্রেশন করতে হবে। আর অলওয়েজ ডিহাইড্রেশন করা হয় অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে। সো অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে আমি এখন ডিহাইড্রেশন করব। এবং এটাও করব প্রতিটা কন্টেইনারে। আমরা একবার টিস্যু প্রিপারেশনের মধ্যে আগেও একবার অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল ইউজ করেছি, সেখানে 1 ঘন্টা করে ইউজ করেছিলাম, টিস্যু রেখেছিলাম। এখন এত বেশি সময় লাগবে না, কারণ অলরেডি থিন স্লাইস তৈরি হয়ে গেছে টিস্যুর, এত বেশি পানি ভিতরে নাই। সো মাত্র 2 মিনিট করে টাইম দিব। প্রথমে রাখবো 70% অ্যালকোহলে 2 মিনিট, দেন 80% অ্যালকোহলে 2 মিনিট, দেন 95% অ্যালকোহলে 2 মিনিট, দেন 100% অ্যালকোহলে 2 মিনিট। তাতে ডিহাইড্রেশন হয়ে যাবে। সো পানি কিন্তু বের হয়ে গেল। এবার পানি বের করতে গিয়ে আমি অ্যালকোহল ঢুকিয়ে ফেলেছি, অ্যালকোহল ঢুকলে তো কাজ হবে না, এবার আমার অ্যালকোহল বের করতে হবে। এই জন্য ডি অ্যালকোহলাইজেশন করব। আর ডি অ্যালকোহলাইজেশন আগেও আমি একবার করেছিলাম ক্লিয়ারিং এর সময় বাই দ্য ইউজ অফ দি জাইলিন। এখানেও আমরা জাইলিন দিয়ে ডি অ্যালকোহলাইজেশন করব। জাইলিন 1 এবং জাইলিন 2 দুটো কন্টেইনার লাগবে, প্রতিটাতে 2 মিনিট করে রাখবো, ঠিক আছে। সো অ্যালকোহল বের হয়ে গেল, এইবার জাইলিন ঢুকে পড়লো। জাইলিন আর বের করা লাগবে না, জাইলিন বের করা দরকার নাই। এইবার আমি টিস্যুটাকে ফাইনাল মাউন্টিং করব, মানে চূড়ান্ত ভাবে মাউন্টিং করব। কি দিয়ে মাউন্টিং করব? আমরা এইবার টিস্যুর মাঝে একটা মাউন্টিং মেটেরিয়ালটার নাম হচ্ছে ডিপিএক্স। সেই টিস্যুর উপরে এবার ডিপিএক্স, 1 ফোঁটা ডিপিএক্স দিব, দিয়ে কভার স্লিপ দিয়ে ঢেকে দিব। তো এই ফাইনাল মাউন্টিংটা আমরা করব ডিপিএক্স দিয়ে। ডিপিএক্স মানে হচ্ছে ডিস্টাইরিন প্লাস্টিসাইজার জাইলিন, মানে হচ্ছে ডিপিএক্স এর মাঝে জাইলিন আছে। সো আমি একটু আগে জাইলিন দিয়ে ডিঅ্যালকোহলাইজেশন করেছি, সো একবার জাইলিন ঢুকিয়েছিলাম, আবার এখন দেখছি আমরা ডিপিএক্স এর মাঝেও জাইলিন আছে, সো নো প্রবলেম। এই জাইলিন আগের বার থেকে গেলে কোনো প্রবলেম নাই। তো এই লাস্ট স্টেপটাকে আমরা বলছি ফাইনাল মাউন্টিং। তার আগে আমরা একবার প্রিলিমিনারি মাউন্টিং করেছিলাম, তখন কিন্তু আমরা অ্যাডহেসিভ সাবস্টেন্স হিসেবে এগেলবুমিন ইউজ করেছিলাম। এবার কিন্তু আমরা টিস্যুর উপরে দিয়ে দিলাম হচ্ছে
ডিপিএক্স দিয়ে তারপরে কভার স্লিপ অ্যাপ্লাই করে দিলাম, বাস আমার স্লাইড তৈরি হয়ে গেল। এইভাবেই আমরা আলটিমেটলি স্টেইনিং করে স্লাইড তৈরি করি, দেন মাইক্রোস্কোপের আন্ডারে স্টাডি করি। সো দিস ইজ অল অ্যাবাউট my tissue preparation, and thank you very much for watching me, for watching my channel, and please subscribe my channel Oilike Anatomy by clicking this bell icon. And if you really like this video, then please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video, and please take care and goodbye.